পরীক্ষা সবাই যায়নি তো আজকে একটু হাত তোলা করি। হ্যাঁ আচ্ছা মাথা ব্যথা হয়। আচ্ছা মাথা ব্যথা কখন হয়? যার মাথা হয় কখন ব্যথা হয় মাথা ব্যথা? গরম লাগলে হয়। হ্যাঁ কাজের চাপ আর দুশ্চিন্তা হলে আর রৌদ্র হয় আর মাথা ব্যথা প্রায় কম বেশি সবার হয় এবং এক একজনের মাথা ব্যথার কারণ এক এক রকম। কেউ বলছে রোদে গেলে বেশি হয়, কেউ বলছে ঠান্ডা বাতাস লাগলে বেশি হয়, বা বাইকে ধরো হেলমেট পরেনি বাইকে চালিয়েছে বাতাস লেগে মাথা ব্যথা হচ্ছে। কেউ আবার বলছে যে আমার ঠান্ডা লাগলে বেশি মাথা ব্যথা হয়। হ্যাঁ কেউ হচ্ছে টেনশন হলে বেশি হয়, হ্যাঁ দুশ্চিন্তা হলে বেশি হয়, অনেকের আবার ঘুম না হলে বেশি হয়, হয়তো তাহলে বিভিন্ন ধরনের মাথা ব্যথা আছে। মাথা ব্যথা ঠিক কোন জায়গাতে মাথা ব্যথা হচ্ছে, কোন জায়গাতে শুরু হচ্ছে এবং কোন কারণ থেকে হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা মাথা ব্যথাকে 4 রকম ভাবে ভাগ করি। এক হচ্ছে টেনশন হেডেক, যেটা এই এলাকাতে হয়। আচ্ছা এই আরেকটা ছবি আছে, এটা বার করো তো। ছবিটা দেখলে না বুঝতে পারবে। এটা কই এটা দেখো, হ্যাঁ এটা আরে ছবিটা তোমাকে দেখায়, সেটা হবে না। তাহলে টাইপস অফ হেডেক কয় রকমের? টেনশন হেডেক কোন জায়গাতে হয়? এই জায়গাতে, এইখানে। মাইগ্রেন এক সাইডে হয়, এক সাইডে মানে হয় হয় বাম সাইডে, তো এখান থেকে এই এলাকাটা, অথবা এই সাইডে। অনেকে গ্রামে গঞ্জে দেখবার লোককে বলে আমার আধ কপালি হয়েছে, বলে না? ওই যে আধ কপালিটা হচ্ছে অ্যাকচুয়ালি মাইগ্রেন। হ্যাঁ এবং এই ব্যথাটা এমন যে তোমার মানে কি বলে ভেতর থেকে মনে হচ্ছে দপদপ দপদপ করে মানে সবই ঘেটে ফেটে বেরিয়ে যাবে এরকম মনে হয়। হ্যাঁ ক্লাস্টার হেডেক, ধরো ক্লাস্টার হেডেক মানে ধরো সাপোজ একটা লোকের ডেঙ্গু হয়েছে, চোখের ভিট্রাস হিউমারে ইনফেকশন হয়েছে প্রচন্ড, শুধু চোখের পিছনেই ব্যথা করছে, রেট্রো অরবাইটাল পেন, এগুলো ক্লাস্টার হেডেক বলে। একটা একটা নির্দিষ্ট এরিয়াতে হঠাৎ করে যন্ত্রণা করতে শুরু করলো। অনেকে বলবে দেখবে আমাদের সাথে এখানেই ব্যথা করে, অনেকে বলবে যে আমাদের এখানেই ব্যথা করে, বিভিন্ন জায়গায় একটা নির্দিষ্ট লোকেশনে ব্যথা করে। আর সাইনাস হেডেক, এই সাইনাস হেডেকটা মোস্ট কমন, এটা একটু ঠান্ডা লাগলে সর্দি লাগলেই বেশি হয়, এই এলাকাটা ভারী ভারী এগুলো ব্যথা। হাইপার টেনশন হেডেক কোথায় হয়? অনেকে প্রেশার বেশি হলেও মাথা ব্যথা করে। কোন জায়গাতে ব্যথা করবে দেখাচ্ছ? পিছনে মানে এইখানে, এইখানে একটা চাপ চাপ ভাব, আগুনের মতো ভাব বেরোচ্ছে। অনেকে বলে না যে আমার মাথা থেকে আগুন বেরোচ্ছে, মাথা মানে গরম হয়ে আছে। আর টিএমজি হেডেক, টিএমজি হেডেক মানে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট হেডেক, টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট হেডেক। কোথায় আছে টিএমজি, কোথায় কোনটা? এইটা, এই জয়েন্টটা, এই যে হাঁ করলে এইখানে একটা হিপ জয়েন্ট নেই, এই জয়েন্টের মধ্যে জিনিস নেই, এটাকে বলা হয় টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। এই যে তুমি হাঁ হচ্ছ আর এখানে একটা যাওয়া আসা করছে লিভারের মতো, হাত দিয়ে দেখো এখানে দুই সাইডে কানের নিচে, এটাকে বলা হয় টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। হ্যাঁ শোনো,
তো এই এই জয়েন্ট যদি কোনো ইনফেকশন থাকে, এই জয়েন্টে যদি কোনো ইনফ্লামেশন হয়, বিশেষ করে সিঙ্গেল ভাইরাসে, তাহলে কি হয়, এই জয়েন্টে যে ইনফেকশন হলে এই যে নার্ভটা থাকে এখানে, ট্রাইজেমিনাল নার্ভ, সে 3টে ভাগে ভাগ, মানে এই এলাকাটা ব্যথা করবে, এই যে এখান থেকে এইটুকু, ঠিক আছে? এটা টিএমজি হেডেক। তাহলে কত রকমের হেডেক হলো গো? তো বলো দেখি একা একা। টেনশন হেডেক কখন হয়? দুশ্চিন্তা হলে। আচ্ছা, চিন্তা আর দুশ্চিন্তার মধ্যে কি ফারাক? দুশ্চিন্তা মানে কি? অপ্রাসঙ্গিক চিন্তা, অপ্রাসঙ্গিক চিন্তা। বেশ, আর কি আছে? মাইগ্রেন। মাইগ্রেনে কি সর্দি কাশি কিছু থাকবে? এমনি ব্যথা। মাইগ্রেনটা বেসিক্যালি নার্ভের ব্যথা। ক্লাস্টার হেডেকে ওটা কোনো ফিভার, জ্বর এসব থাকতে পারে। আচ্ছা, ওই যে ম্যালেরিয়া হলে মাথা ব্যথা হয় না অনেকের? ম্যালেরিয়া হয়েছে ধরো, প্রচন্ড মাথা ব্যথা, মাথা ফেটে বেরিয়ে যাবে, এটা ক্লাস্টার হেডেক। সাইনাস হেডেক, অনেকে ধরো সর্দি কাশি, তারপরে হচ্ছে এইগুলোতে সব জাম ধরে আছে এরকম মনে হয়, এই এলাকাটাই হয়। আর হাইপার টেনশন হেডেক এটা মাথার পিছনে, আর টিএমজি হেডেক। তাহলে হেডেকের টাইপগুলো আমরা বুঝলাম। তো টাইপগুলো বোঝার পর আমরা যেটা প্রথম আলোচনা করব সেটা হচ্ছে যে সাইনাস। সাইনাসটা আলোচনা করব, এগুলো তোমরা পড়ে নেওয়ার পরে। আচ্ছা, সাইনাস ক্যাভিটি আমাদের কটা আছে? এই ছবিটা তোমরা দেখাও। হ্যাঁ, 3টে কে বললো? হ্যাঁ, এই ছবি, এই যে নার্ভের এখানে মাইগ্রেনের সমস্যা আসবে, আলোচনা হবে। অনেক বড় হয়ে গেছে। তুমি কি পড়াশোনা বুঝতে পারছো নাকি? পরীক্ষার খাতা দেখে তো মনে হচ্ছে না। হ্যাঁ, পরীক্ষার খাতা দেখে তো মনে হচ্ছে যে তোমরা কিছুই বুঝতে পারছো না। পড়া কি বুঝতে পারছো? হ্যাঁ, না শুধু ক্লাস করে চলে যাচ্ছ? তোমরা বইটাও পড়ো না, তারপরে এই ক্লাসগুলো নোটগুলোও মনে হয় পড়ো না। আর যদি পড়ে থাকো তাহলে সেটা হয়তো বুঝো না। সেটা কি এরকম সমস্যা হচ্ছে কিছু? কটা আছে এখানে? একটা, দুটো, 3টে, 3 দুগুণে 6টা। এই ঘরে এসির হাওয়া, এসি অন করার পর কতক্ষণ পরে এই ঘরে ঠান্ডা হয়েছে? হ্যাঁ, আধা ঘন্টা পরে। তাহলে বাহিরের পরিবেশের সাথে এই ঘরের ভিতরের পরিবেশের একটা ডিফারেন্স তৈরি করার জন্য, ডিফারেন্স ইন দ্য রেসপেক্ট অফ হিউমিডিটি, টেম্পারেচার, এয়ার কোয়ালিটি, বাতাসের যে পার্টিকুলার থাকে, ছোট ছোট ধূলিকণা থাকে, সেখান থেকে এই দুই বাইরের এবং ভিতরের বাতাসের মধ্যে ডিফারেন্স তৈরি করার জন্য আমাকে এই এসিকে আধা ঘন্টা কাজ করতে হচ্ছে। তুমি ধরো সাহারা মরুভূমির মাঝে গেছো, প্রচন্ড ধুলো আর প্রচন্ড রোদ, যে রোদের তাপে তোমার চামড়ার উপরে যদি একটু তাপ লাগছে, চামড়া কালো হয়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে। তো সেই বাতাস, যে বাতাসে এত ধুলো, ধূলিকণা, এত গরম বাতাস, সেই বাতাস যদি ফুসফুসে ঢুকে, সেই গরম বাতাস চামড়াটা ঠেকলেই এই অবস্থা। যদি ফুসফুসে থাকে কি হবে? ফুসফুস উড়ে যাবে। আর তুমি বেঁচে থাকবে না, কিন্তু তুমি বেঁচে আছো। কিন্তু তুমি ওই সাহারা মরুভূমিতে বেঁচে আছো, কিন্তু বেঁচেই নাই, তুমি সব কাজই করছো। কিভাবে সম্ভব? কেন সম্ভব?
কিসের জন্য? সাইনাস ক্যাভিটি। এই সাইনাস ক্যাভিটি বাহিরের যত ধূলিকণা, বাতাসের যত আবর্জনা বা যে প্রচন্ড গরম, এইখানে টার্বিনেটের মতো ঘুরে বাতাস, যেমন এয়ারপ্লেনে যেমন বাতাস ঘুরে টার্বিনেটের মতো, এখানেও টার্বিনেট, এই যে 3টে টার্বিনেট, বাতাস ঘুরে সবসময়, ঘুরে বাতাস সাথে ঘুরে, এবং উইদিন সেকেন্ডে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে কিন্তু এখানে বাইরে যত টেম্পারেচারই হোক, বাতাস বডির নর্মাল টেম্পারেচারে চলে আসবে। বাতাসের মধ্যে যত রকমের জীবাণু আছে, যত রকমের ধূলিকণা আছে, সেগুলোও এখানে সব আটকে যায়। তাহলে কন্টিনিউ এই 6টা সাইনাস আমার ফুসফুসের মধ্যে বাতাসকে ঢুকানোর জন্য যে কোয়ালিটি দরকার, যে টেম্পারেচার দরকার, যে বিশুদ্ধতা দরকার, সেটাকে ঠিকঠাক রাখার জন্য কাজ করছে কে? সাইনাস ক্যাভিটি। আমি হিমালয় পর্বতের চূড়াতে উঠে গেছি, যেখানে ধরো টেম্পারেচার -8 ডিগ্রি, প্রচন্ড ঠান্ডা, যেখানে বরফ আর বরফ, মানে সে বরফ যদি হাত দিয়ে 10 মিনিট থাকি বা 1 মিনিট রাখি, হাত একবার সেই কুচকে যাবে, ফ্রস্ট বাইট হবে। সেই বাতাসও খুব ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা বাতাস যদি সেই ফুসফুসে ঢুকে, তাহলে ফুসফুস ঠিক থাকবে? থাকবে না। কিন্তু সেই পাহাড়ের উপরে তুমি ছাগল চড়াচ্ছ, হাঁটে হেঁটে পাহাড়ে চড়া উঠছো, সব কাজই করছো, কিভাবে সম্ভব? এই সাইনাস। তাহলে এই সাইনাস ক্যাভিটি দেখতে ছোট ছোট পকেটের মতো মনে হলেও তোমাকে বাঁচিয়ে রাখার জন্য ফুসফুসের মধ্যে বিশুদ্ধ এবং বডি নর্মাল টেম্পারেচার, মানে 37°C নর্মাল টেম্পারেচার বাতাসকে ঢুকানোর জন্য যা যা কার্যক্রম করা প্রয়োজন, একটা এসির মধ্যে যত রকমের মেশিনারিজ, যত রকমের টেকনোলজি ইউজ করা হয়েছে, সমস্ত টেকনোলজির একই কাজ, যে বাহিরের বাতাসের মধ্যে যত ধূলিকণা আছে সেগুলোকে আটকে দেওয়া, বাইরে বাতাসের টেম্পারেচার যত বেশি বা কম যাই হোক, সেটাকে আমি যেটা চাইছি তার সেই টেম্পারেচারের বাতাসটাকে তৈরি করা, আর বাইরে জলীয় বাষ্প যতটা বেশি আছে সেই জলীয় বাষ্প কমিয়ে দেওয়া, মানে হিউমিডিটি মেনটেন করা। এই 3টে ফাংশনকে মেনটেন করার জন্য এই সমস্ত টেকনোলজিস এবং মেকানিক্স ওখানে ইউজ করা হয়েছে, ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়েছে। ওই জন্য দাম, একটা এসি, 2 টন এসির দাম হলো 50, 60, 70 হাজার, তাও একটা লিমিটেড জায়গার মধ্যে, একটা ঘরের মধ্যে, তাই না? তো সেই এসি কেও তোমাকে অন করার পর, সুইচ অন করার পর আধা ঘন্টা টাইম দিতে হচ্ছে, তবে সেই কাজটা একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি। কিন্তু সাইনাস কতক্ষণ লাগে ওর? এই নাকে বাতাস ঢুকলো, বাতাসগুলো আধ ঘন্টা ওয়েট করলো, তুমি আধা ঘন্টা ওয়েট করো, আমি এখন বাতাস যেতে পারবো না, খুব গরম, ফুসফুস চুপচাপ বসে থাকো, দিয়ে তারপরে বাতাসটাকে ঠান্ডা করলো, সব ধুলোকণা বার করলো, দিয়ে বলছে এবার ঠিক আছে, এবার যাও ফুসফুসে। ততক্ষণ ফুসফুস ঠিকঠাক থাকবে তো? না তুমি ঠিকঠাক থাকবা? কেউ ঠিকঠাক থাকবে না। ইট ইজ এ কন্টিনিউয়াস ডাইনামিক প্রসেস, 24 ঘন্টা অনবরত চলছে। সেই মায়ের পেটে বেরিয়ে যখন ক্যাঁ করে উঠেছিলাম, এই ফুসফুসে চালু হয়েছিল, যে তখন থেকে মৃত্যু পর্যন্ত চলছে, কোনো সময় বন্ধ নেই। তো প্রতি মিনিটে আমরা কতবার নিঃশ্বাস প্রশ্বাস নিই? 16 থেকে 20 বার। বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি, যারা ব্যায়াম করে তাদের একটু কম। তাহলে এই বাতাস কন্টিনিউ ফুসফুস এই কাজটা করছে, প্রতি মিনিটে অ্যাভারেজ 20 বার করে, প্রতি মিনিটে অ্যাভারেজ 20 বার, মানে 60 সেকেন্ডে 20 বার, একবারে কত সেকেন্ড? 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ডের মধ্যে আমি একবারে কত লিটার বাতাস নিই? কত লিটার? 1.5 লিটার, 1.5 লিটার। তাহলে সেই 1 লিটার বাতাস, 1.5 লিটার বাতাসকে প্রতি 3 সেকেন্ডেও
এসির মতো কাজ করছে। তাহলে এই মেশিনের দাম কত হতে পারে? দাম তো একটা আছেই, দাম কত হতে পারে? কে এই কত দাম এটা? যেমন কিডনি দান করে, লিভার দান করে, ফুসফুস দান করে, চোখ দান করে, তা এই সাইনাস কেটে দান করা যাবে না? হ্যাঁ, একদিকে থাকলে একদিকে কেটে বাদ দিয়ে 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 দান করে দিয়ে হবে না? একদিকে কিডনি আছে আমার, একদিকে কিডনি ভালো, একটা কিডনি দান দিয়ে দিলাম পুরোপুরি, যা তো বেঁচে থাক। মানুষ তো বেঁচে থাকে একটা কিডনিতে, তো আমরা একটা একদিকে সাইনাস তিনটে, এই তিনটে কেটে দিয়ে দিলাম একজনকে, যা তুই সুস্থ থাক। আমি বেঁচে থাকবো? কেন হবে না? হ্যাঁ, কেন? কিডনি ধর ব্লাডের ফিল্ট্রেশন করে, প্রসাব তৈরি করে, তো ও দুটো কিডনি, একটা কিডনি ধরো প্রতি মিনিটে 125 ml রক্ত ফিল্টার করছে, আর এ ধরো প্রতি মিনিট 3 সেকেন্ডে 1.5 লিটার বাতাস ক্লিয়ার করছে। 1.5 লিটার মানে হাফ এদিকে হাফ এদিকে, মানে 1.75 লিটার। তাহলে এই যে ফুসফুসের একদিকে কানেকশন যদি পুরো বন্ধ করে দিই, তাহলে তোমার কি সমস্যা হবে? হ্যাঁ বসো। হ্যাঁ, আমাদের মুখ কটা? মুখ, জিভ একটা, খাদ্যথলি, লিভার, ডিউডেনাম, ইন্টেস্টিন কটা? ইন্টেস্টাইন একটাই নাকি? হাত কটা? চোখ কটা? নাকের ফুটো কটা? ফুসফুস কটা? হার্ট কটা? কিডনি কটা? পা কটা? হঠাৎ করে দুটো নাকের ফুটো করা দরকার হয়ে গেল, একটা নাকের ফুটো হলে হতো না? একটা মুখ দিয়ে খাবার খায়, মুখ দিয়ে কি যায়? খাবার যায় তো, খাবার আর পানি একটা মুখ দিয়ে যাচ্ছে, একটা জায়গা দিয়ে যাচ্ছে, এটা দুভাগ হলো না, নাকটা দুভাগ হয়ে গেল। এর মধ্যে সৃষ্টিগত রহস্য কি আছে? হ্যাঁ বলো, আমরা একটা চোখেও দেখতে পাই, তো দুটো চোখ কেন দরকার? আমরা একটা কানেও শুনতে পাই, তো দুটো কান কেন দরকার? কে বলতে পারে? দেখতে খারাপ লাগবে? তো আপেক্ষিক, আপেক্ষিক। তোমার তুমি দেখে দেখে অভ্যস্ত হলে তোমার মনে হচ্ছে দেখতে খারাপ, আপেক্ষিক ব্যাপার। এর মধ্যে কি আছে? সৃষ্টিগত রহস্য কি আছে? হ্যাঁ, না আমি একটা সিম্পল তোমাকে কোশ্চেন দিচ্ছি, এইটা তোমরা অ্যান্সার দেবা সামনের দিন বা গ্রুপে। সেটা হচ্ছে, কোশ্চেনটা লিখে নাও ভালো করে। খাদ্য খাওয়ার জন্য একটা মুখের গহ্বর বা একটা মুখ, কিন্তু নিঃশ্বাস নেওয়ার জন্য, বাতাস নেওয়ার জন্য দুটো নাকের ফুটো কেন? এর উত্তর কিন্তু তোমাদেরকে দিতে হবে। কি বুঝতে পারছেন মৌলভী সাহেব? হ্যাঁ, তা কেন? ওইটাই তোমার জানা দরকার। এর মধ্যে বিশাল রহস্য আছে, এটা তোমার খুঁজে উত্তর দিয়ে যে যা পারবা, তারপরে পরে অ্যান্সার দেবো। তবে এই সাইনাসের বিশাল গুরুত্ব দিয়েছে, এদের মূল্যায়ন, এর জন্য কৃতজ্ঞতা নাই।
তাহলে এই সাইনাস যদি কোনোভাবে বিভিন্ন ধূলিকণার মধ্যে দিয়ে আটকে যায়, ধূলিকণাতে ভর্তি হয়ে যায়, ধরো বাড়িতে যেমন বিছানায়, চাদরে বা ধরো মেঝেতে, টেবিলে, চেয়ারে সব নোংরা জমে, ধুলো জমে। আমি যে বাতাসটা নিচ্ছি সব তো ধুলো কিছুটা থাকে, সেই ধুলোগুলো এখানে আটকাবে। এই যে আটকে আটকে এখানে, এই যে এখানে সিলিয়া আছে, চুলের মতো, সেই ব্রাশের মতো ইয়ে আছে, এখানে সব আটকে আটকে যাবে এবং ও সেগুলো রেগুলার ক্লিয়ার করবে যতটা পারবে। দেখবা নাক ঝাড়লে বা ধরো কফ তুললে তখন কালো কালো হয়ে আসে, ধুলো আটকে রেখে দিয়েছে। তা সবটা বের করতে পারে না, কিছু তো আটকে রেখেই যায়। এগুলো যদি কন্টিনিউ থাকে এবং ওখানে যদি কোনো ইনফেকশন হয়ে যায়, কোনো ব্যাকটেরিয়া হোক, কোনো ভাইরাস হোক, তাহলে এখানে ইমিউনিটি রিয়াকশন হওয়ার জন্য কিছু শ্লেষ্মা তৈরি হবে, রস তৈরি হবে। সেই রসগুলো এখানে থকথকে টাইপের মিউকাস তৈরি হবে। এইগুলো তখন জমে গিয়ে এগুলো সব জাম ধরে যাবে, মানে এগুলো সব ভর্তি হয়ে যাবে। এই যখন ভর্তি হয়ে যাবে, বাতাসের যে নর্মাল কাজ ছিল, বাতাস যে কাজটা ঠান্ডা হচ্ছিল বাতাসটা, তাহলে এদিক দিয়ে বাতাসটা এখানে ঠান্ডা হচ্ছিল, সেই জায়গাগুলো সব ব্লক হয়ে গেছে শ্লেষ্মা দিয়ে বা সর্দি দিয়ে বা ধরো কোনো জীবাণু দিয়ে বা কোনো ধুলো দিয়ে, মানে যেখানে বাতাসটা ওই ইয়ারের মতো কাজ করছিল, এসির মতো, সেই জায়গাগুলো সব ব্লক হয়ে গেছে, মানে এসির পাইপগুলো জাম ধরে গেছে। এখন ধরো সেই ঘর এসি যদি জাম ধরে যায়, পাইপ যদি জাম ধরে যায়, বা এসির মধ্যে যদি তোমার গ্যাসটা যদি কমে যায়, তাহলে কি এসি যেমন ঘর ঠান্ডা করতে পারবে না, তেমনি এই সাইনাস ক্যাভিটিও আর বাতাসকে ঠান্ডা করতে পারবে না। যদি তাই না করতে পারে তাহলে কি হবে? একটু বাতাস পরিবর্তন হলেই, একটু পানি পরিবর্তন হলেই, একটু টেম্পারেচার পরিবর্তন হলেই কি হবে? সর্দি হবে, শ্বাসকষ্ট হবে। বুঝেছে সহজ ভাষায়? কনসেপ্টটা বোঝা গেছে? বহু জটিল বিষয়, কিন্তু এটা তোমাকে সংক্ষেপে যেটা বোঝাতে চাইলাম। যেমন আমরা এসির কোথাও কিছু ব্লক হয়ে গেলে ঘর ঠান্ডা হতে পারে না, তাহলে ঘরে যেমন ঘেমে যায়, থাকতে পারে না, অস্বস্তি লাগে, তেমনি ভাবে যদি আমার এই সাইনাস ক্যাভিটির কোনো গন্ডগোল হয়ে যায়, তাহলে আমি যে বাতাসটা নিচ্ছি নাক দিয়ে, সেই বাতাসটা আর যে কাজটা করছিল, ওই যে এসির মতো কাজ করছিল, ঠান্ডা করছিল, ধুলোগুলো সব জমে দিচ্ছিল, আটকে দিচ্ছিল, সেগুলো করতে পারবে না। যখনই এই অবস্থায় তুমি থাকবা এবং সেই অবস্থায় তুমি যখন মরুভূমি যাবা, যখন পাহাড়ে উঠবা, যখন এই শীত গরম চেঞ্জ হবে, হ্যাঁ, তখন দেখবা তোমার হয় শ্বাসকষ্ট হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, সর্দি লাগছে, অ্যালার্জি হচ্ছে, এই সমস্যা। তাহলে সাইনাস ক্যাভিটিস বিশাল রোল আছে। আর এটাকে পরিষ্কার রাখার জন্য যদি ডেলি 2 বার 3 বার 5 বার যাই পারে, যদি ভালো করে ভেতর থেকে ধুয়ে পরিষ্কার করতে পারে আরো ভালো। যেমন বাড়ি ডেলি আমরা মুছি, পরিষ্কার করি, পরিচ্ছন্ন করি, সেভাবে যদি এই সাইনাসের ভিতরগুলোকে পরিষ্কার করতে পারি ডেলি, কেমন কাজ হয়? ভালো হয় না? ভালো হবে না খারাপ হবে? তাই এই পরিষ্কার করার মধ্যে একটা ভালো কাজ বলো তো, কিসে পরিষ্কার করা যেতে পারে? কে করে ওটা? না, কে করে? কে নাকের ভিতরে বাতাস ঢুকে করে? হ্যাঁ, আচ্ছা, যদি কেউ করেও থাকে, তো যে পানিতে করে আর যে পরিবেশে করে, সেটা কি হেলদি, হাইজেনিক? যে পানিতে তুমি করবা সে পানিটাই জীবাণু যুক্ত, তাহলে তুমি কি করে পরিষ্কার করবা? আবার যে তুমি অজুখানায় যাচ্ছ, সে অজুখানায় ট্যাপ বলো আর গামছা বলো যেভাবে টাঙিয়ে রেখেছে, সব ধরো কন্ট্যাক্টেড, ছোঁয়াচে, কার জীবাণু কোথায় ঠিক আছে তুমি জানোই না। সেই যে জীবাণু বাঁচার জন্য তুমি এই যে নাক ধোয়ার পরিষ্কার ব্যবস্থা করছো, উজু করছো, ওইখানে সেই জিনিসটা ঘটার সম্ভাবনাই বেশি। এই জন্য দেখবা মসজিদে যখনই নামাজ পড়ে, নামাজের সময় অধিকাংশ মুসল্লিদের ওই উজুতে রুকুতে গেলে বা সিজদাতে গেলেই ওই খ্যাক 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 লেগেই আছে। এগুলো আমাদের সচেতন করতে হবে মানুষকে, যে এইটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। অতএব এই জায়গাটাকে পরিষ্কার রাখার জন্য আমাকে যেমন নিজেকেও সচেতন হতে হবে,
আমার যেখানে আমি এই জলটা নাকটা উঁচুর সময় যে নাকটা ধোয়া একটা একটা ফলজের মধ্যে পড়ছে, নাকের ভেতরটা ধোয়া ফলজ না সুন্নত গো মানুষের সুন্নত। আচ্ছা এইভাবে ধরো নাকের ভেতর পুরো ধোয়ার ব্যাপারটা ধুলাম, তো ধুলে কি তোমার ওই জলটা ভালো রাখতে হবে, পরিষ্কার জল রাখতে হবে, মানে বিশুদ্ধ জল রাখতে হবে। আর যে গামছা ইউজ করা হচ্ছে, যে ট্যাপ ইউজ করা হচ্ছে, ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সেই পরিবেশটা মসজিদে মেনটেন করা হচ্ছে হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে আমরা মসজিদে এখন মেঝে তো পারি না, মেঝের উপরে আমরা গদি পারি, গদি কার্পেট, তারপরে হচ্ছে তোমার ওই পাটি সব এইসব নানা রকম জিনিস পরে পড়ি। তো কার্পেটে যে ছোট ছোট দেখবা সেই প্রচুর ধুলো থাকে এবং জীবাণু থাকে, ফাঙ্গাসের প্রচুর উৎপাত। তুমি একটা কার্পেটে একটা এরিয়া তুমি ভিজে রেখে দেবা, 1 সপ্তাহ দেখবে ওখানে কতটা ফাঙ্গাস আছে, যে ব্যাঙের ছাতার মতো উঠে যাবে। সেই পরিবেশে তুমি ওখানে গিয়ে 1 মিনিট ধরে সেজদা আল্লাহর কাছে দোয়া করেছো আর ভিতর থেকে বাতাস ঢুকাচ্ছ, সেই জীবাণুগুলো ঢুকছে। এরকম পরিবেশে যদি আমরা কন্টিনিউ দিনে 5 বার এক্সপোজ হই, এরকম একটা পরিবেশ আমরা একটা ইহকালীন পরকালীন একটা সফলতার জন্য কাজ করতে যাচ্ছি, সেখানে আমাদের শরীর মন সুস্থ হবে, সেখানে আমরা গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছি। এই বিষয়টা আমাদের কেন হচ্ছে? সামান্যতম আমাদের জ্ঞানের ভুলের জন্য বা ত্রুটির জন্য। তো এই ত্রুটিগুলো আমাদের সংশোধন করতে হবে। যে যে দায়িত্ব আছে সেগুলো করবে বাড়িতে গিয়ে, মসজিদে গিয়ে। তাহলে এইটাকে আমাকে ঠিক রাখতে হবে। এটা ঠিক না রাখতে পারলে অ্যালার্জি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, অ্যাজমা, সাইনোসাইটিস, মাথা ব্যথা থেকে পড়াশোনা বন্ধ, মাথা ব্যথা ঘুমের ডিস্টার্ব, মাথা ব্যথা থেকে রাগের সমস্যা, কোনো কিছু চিন্তা ভাবনা করতে না পারার সমস্যা, নানা রকম সমস্যা। তাহলে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে সাইনাস। এখন এই সাইনাসে যদি ইনফেকশন হয় এবং ইনফেকশন থেকে ইনফ্লামেশন হয়, তাহলে কি যুক্ত করতে হবে? ITIS, মানে মানে কি আইটি যুক্ত করতে হবে না? এগুলো সব ভুলে গেছো কেনা। ITIS, তাহলে কি হবে নাম? এগুলো সাইনাস। আর এইখানে ভিতরে এই ইনফেকশন হয়েছে, ইনফ্লামেশন হয়েছে, তাহলে এই সমস্যায় কি বলা হবে? সাইনোসাইটিস। কি বলে? সাইনোসাইটিস। নাম আমি অনেক শুনেছি, আমার সাইনাসের সমস্যা, আমার এই সমস্যা, আমার সেই সমস্যা। তাহলে এই ঘটনাকে বলা হয় সাইনোসাইটিস। বুঝা গেল? কে বুঝতে পারোনি? এই নেক্সট পরীক্ষাতে এই কোশ্চেনটা অবশ্যই দেওয়া, না পারলে মায়ের। তাহলে সাইনোসাইটিস বুঝা গেল? এখন ধরো অ্যাকুট সমস্যা মানে হঠাৎ করে হয়েছে, সময় লাগেনি, মানে এপিসোডিক, হঠাৎ করে হয়েছে। হঠাৎ করে তুমি হয়তো কালকে সন্ধ্যাবেলায় মাথায় হেলমেট ছাড়ায় বাবুর মতো একটা তোমার ওই কি বলে রয়্যাল এনফিল্ড নিয়ে তুমি হাই রোডে ছুটছিলে, বেলডাঙ্গা থেকে তুমি বহরমপুর এসছো, দিয়ে আজ সকাল থেকে তোমার মাথা প্রচন্ড ব্যথা। এটা কি সমস্যা? অ্যাকুট সাইনোসাইটিস। এটা অ্যাকুট সাইনোসাইটিস। এবার ধরো কোনো ব্যক্তির সমস্যা লেগেই থাকে এবং সেটা 3 মাসের অধিক, 12 মাসই ঠান্ডা ভাব লেগেই আছে, সেটা কি বলা হয়? ক্রনিক সাইনোসাইটিস। তাহলে এই হচ্ছে সাইনোসাইটিস সমস্যা। এক্ষেত্রে চিকিৎসা অ্যাকুট হলে অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে, কারণ ইনফেকশন হয়ে গেছে। নাকের ভিতর ধুতে হবে পরিষ্কার জল দিয়ে, নর্মাল স্যালাইন দিয়ে, নাকে ড্রপ দিতে হবে, ভাপ নিতে হবে। এখানে ভাপ কি নেবা? ভাপের একটা ওষুধ আছে, লিখে দাও, ভেপার। এখানে সবচেয়ে ভালো কাজ করে
সেজ অয়েল বা ব্ল্যাক সিড অয়েল। ওই যে কাশির কথা বললাম, কি কাশি লেগেছে। আচ্ছা, তাহলে গরম জল, এটা জল গরম করলে, গরম জলে এই এই ওষুধটা 3-4 ফোঁটা অথবা এই ব্ল্যাক সিড অয়েল 3-4 ফোঁটা দিয়ে ওই ভাপ যে উঠছে না, ওই ভাপটা মাথা থেকে যদি নাক মুখে নেওয়া হয়, ওই ভিতরে যত রকমের সব মিউকাস আটকে আছে, জাম ধরে আছে, ওগুলো সব খুলে যাবে, খুলে গিয়ে সব বেরিয়ে যাবে। দেখবে ওটা করার পরে তোমার নাক দিয়ে মানে ঝেড়ে বা গলা খেকা দিয়ে সব বেরিয়ে যাবে। হ্যাঁ, দিয়ে দেখবা পরিষ্কার হয়ে যাবে। ব্যাপারটা নিতে হবে। 2 হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, সাপোজ ধরো অ্যামোক্সিসিলিন হোক বা অ্যাজিথ্রোমাইসিন হোক, দিলে বা অ্যাজিথ্রোমাইসিন, যে কোনো একটা অ্যান্টিবায়োটিক বা সেফোডক্সিম দিলে। এইগুলো হচ্ছে এই অ্যান্টিবায়োটিক গুলো ওই জীবাণুটাকে নষ্ট করবে। আর কি করবে, যাতে শ্লেষ্মা না তৈরি হয়, যেগুলা হয়েছে সেগুলো কেটে বার করলাম, যাতে না হয়, তাহলে অ্যান্টিহিস্টামিনিক দিতে হবে। এর আরো বিষয় আছে, গভীরে অত তোমাদের দরকার নাই। হিস্টামিন থেকে তৈরি হয় তো এখানে। অ্যান্টিহিস্টামিনিক কি দিতে হয়, ধরো সেট্রিজিন দিলাম, সেট্রিজিন, বা এখানে আমরা আরেকটা জিনিস খুব সহজে দিয়ে দিই, কনিমন। তোমরা অত যদি জানো, এইটা লিখে রাখো, এটা তোমরা দেবো, কনিমন 3D। এর অনেক কাজ। এর হচ্ছে লিভোসেট্রিজিন আছে, শ্লেষ্মা তৈরি হতে দেবে না। মন্টেলিপাস্ট আছে, ও ইমিউনিটি সাপ্রেশন করবে। আর অ্যামব্রক্সল আছে, যেটা এই শ্লেষ্মাকে কেটে দেবে। মানে 3টে কাজ একসাথে করবে। এটা দিনে একটা করে দিলাম। এবার আমি এই পেশেন্টকে ধরো কি করলাম, অ্যাকুট সমস্যাটা কাটালাম। এবার ক্রনিক সমস্যা যেটা থাকবেই কম বেশি, তাকে আমি ক্রনিক সমস্যা কাটানোর জন্য আমি ওকে কি দেবো, গোল্ডেন সিল ক্যাপসুল লিকোরিস, একটা করে ক্যাপসুল, 2টো করে খাবে, খাওয়ার পর মোটামুটি 1 থেকে 2 মাস। তাহলে এইগুলো করলে ও মোটামুটি সাইনাসের সমস্যা থেকে অনেকটাই ভালো থাকবে। এবার লোকাল কন্টিনিউয়াস ইমিউনিটি এনহান্স করার জন্য আমি ভিটামিন সি আর হাইলেন্সি, এটা দিনে 2টা করে তুমি চুষতে দিলাম, চুষে খাবে 1 মাস। এর কি কাজ, লোকাল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করবে। তাহলে এতগুলো জিনিস কি কি বললাম দেখে নাও। প্রথম হচ্ছে এইটা, দ্বিতীয় হচ্ছে এইটা, হ্যাঁ, তৃতীয় হচ্ছে এইটা, চতুর্থ হচ্ছে এইটা, আর পঞ্চম হচ্ছে এইটা। 5টা জিনিস দিয়ে পেশেন্টকে সুস্থ করতে হবে। গোল করে গেলাম এই 5টা জিনিস। তাহলে এটা হচ্ছে সাইনাসের সমস্যা। এরপরে ধরো মাথা ব্যথা হলো, হয়তো প্যারাসিটামল একটা খেলো, হ্যাঁ, তাহলে এই হচ্ছে সাইনাসের সমস্যা, মানে সাইনাস থেকে মাথা ব্যথার সমস্যার চিকিৎসা হয়। একটা জ্যাম হলে আর একটা জ্যাম খোলা থাকলে, একটা জ্যাম থাকলে কি হয় শরীরের মধ্যে, সেটা ভালো করে খেয়াল করবা। একটা নাক বন্ধ করে দেবা, দিয়ে 2 ঘন্টা থাকবা, দেখবা কি কি অসুবিধা হচ্ছে, তারপরে উত্তরটা লিখবা। ঠিক আছে? হ্যাঁ, ওইটা বলছি তো, বাড়িতে তুমি 1 ঘন্টা চুপচাপ বসে থাকবা, একটা নাক বন্ধ করে, দিয়ে কি কি অসুবিধা হচ্ছে আমাকে জানাবা, তারপরে লিখবো উত্তর। হলো? হ্যাঁ, তাহলে এটা বুঝে গেল, সাইনাসটা বুঝলাম। তাহলে সাইনাসের মাথা ব্যথা, সাইনাস থেকে মাথা ব্যথার কারণ এবং তার চিকিৎসা আলোচনা হলো মোটামুটি। ওটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, মানে ওইখানে অ্যালোপ্যাথি ওষুধ তো সারা জীবন খাওয়া যাবে না,
প্রাকৃতিক ওষুধ যেটা ওখানকার জীবাণুকে বাড়তে দেবে না, এখানকার জীবাণুগুলোকে নষ্ট করে দেবে সবসময়। ওটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, কোনো জিজ্ঞাসা করা আছে এর পর্যন্ত? যে পর্যন্ত যা পড়ানো হলো, কারো কোনো জিজ্ঞাসা আছে? তাহলে দুটো কোশ্চেন করবো। হ্যাঁ, সেই জলে একটা ওষুধ, ওটা তোমার ওকে এতে মেনথল আছে, মেনথল আছে, ওর ভিতরটা সমস্যাগুলো কেটে দেয়। সেই জল আছে এখানে আমাদের? দেখাও একটু, দেখিয়ে দাও, দেখা সেই জলটা দেখিয়ে দাও, গোল্ডেন সিলটাও দেখিয়ে দাও। হ্যাঁ, যে কোনো ধরো হাঁড়িতে পানি গরম করলো বা সসপ্যানে পানি গরম করলো, সে পানিটা ধরো ফুটছে, দিয়ে নামিয়ে ওষুধটা দিল, যে ফুটা পানিটা ভাপটা নিল। এখন তো মেশিনও কিনতে পাওয়া যায়, ভেপার মেশিন কিনতে পাওয়া যায়। এবং গ্রামে গঞ্জে দেখবে অধিকাংশ লোকেরই মাথা ব্যথা সর্দি প্রায় লেগে থাকে, এবার এটা খুব কমন। তো তোমাকে এই 5টা জিনিস মাথায় রেখে যদি তুমি তাদেরকে চিকিৎসাটা করো, দেখবা মোটামুটি 95% লোকের ভালো হয়ে যাবে। হ্যাঁ, আছে, ওষুধগুলো না থাকতে পারে, কিন্তু বিষয়টা তো আলোচনা করা হয়েছে। আমি তো ওষুধ তো লিখে দিলাম, বলে দিলাম। আচ্ছা, এই পর্যন্ত কারো জিজ্ঞাসা আছে? সাইনাস থেকে মাথা ব্যথার কারণ কিভাবে হয়, কেন হয়, তার চিকিৎসা কি নিয়ে আলোচনা হলো। এবং এই সাইনাসের উপরে কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলো, যদি না থাকে তাহলে আমি দুটো কোশ্চেন করবো, তোমরা কতটুকু বুঝেছো সেটা বোঝার জন্য। হ্যাঁ, সাইনাসে অ্যাকুট সমস্যা, ভালো কোশ্চেন করছে। অ্যাকুট সমস্যা যেহেতু ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে আছে, তাহলে এই ক্ষেত্রে হিজামা করে কাজ হবে না। না, এখানে আগে আমাকে অ্যাকুট ইনফেকশনটা কাটাতে হবে, এরপরে ক্রনিক সমস্যা যদি হয় তখন হিজামা করলে কাজ হবে। কারণ হিজামা করলে ওখানে লোকাল ইমিউনিটি বাড়বে, বিভিন্ন নিউট্রোফিল, লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ সেলের সংখ্যা বাড়বে, ফলে ওখানকার যে শক্তি, ইমিউনিটি শক্তি বাড়বে, ফলে সাইনাসের সমস্যাটা কমে যাবে না। তবে হিজামা করো আর না করো, ক্রনিক সাইনাসের সমস্যা যদি সে প্রপারলি নিয়মিতভাবে নাক না ধুতে পারে, নিয়মিতভাবে যদি নাকের এই গহ্বরের যে যত্ন সেটি করতে না পারে, তাহলে কোনোদিনই 100% ভালো থাকবে না, কম বেশি একটু থাকবে। আর একবারে কম বেশি একটু থাকা ভালো, পুরাপুরি ভালো হয়ে গেলে হওয়ার সমস্যা। ওরা একটু হাতে করে দেখিয়ে দাও কোনটা গোল্ডেন সিল, কোনটা লিকোরিস আর কোনটা সেজ অয়েলটা একটু দেখে দাও। আচ্ছা, সেজ অয়েল কি কাটা আছে? একটা দেখ, একটু হাতে দিয়ে দেখে দাও, কেমন লাগছে, দেখবে বুঝতে পারবে। তাহলে এবার কোশ্চেন করি, এই দুটো কোশ্চেন করি, লিখো। হ্যাঁ, কোশ্চেন লিখো। নাকের ড্রপ তুমি দিতে পারো, নাকের ড্রপ লিখে দিই, দাঁড়াও, এটা নাকের ড্রপ একটা লিখে দিই। এটা 0.5% হচ্ছে বড়দের, আর 2 থেকে 12 বছর হচ্ছে 0.025, আর একদম 0 থেকে 2 বছর পর্যন্ত 0.001%। ঠিক আছে? কাটা থাকলে সবাই হাতে 1 ফুট করে দাও, দিয়ে নাকের মধ্যে টেনে লেখ, কেমন লাগবে বুঝতে পারবে। সবাই নাকে 1 ফুট করে দাও, দিয়ে নাকে টানো, দেখো কেমন লাগছে। হ্যাঁ, নস্যি, পাউডার তো সেই, আমি তো পাউডার বাঁচানোর জন্য তো নাকে ধুচ্ছি, তো পাউডার যদি ভিতরে ঢোকাতে হয় তাহলে তো মুশকিল।
আরে বয়সের ছেলে ওই আচ্ছা অ্যাকচুয়ালি ওগুলোতেই সেই পাউডারি ফর্মে মেনথল থাকা হয়তো, মেনথল ছাড়া তো হবে না। এই যে ভিক্স গুলো, এই যে ভিক্স বিক্রি হয় না বাজারে, তো হচ্ছে এইগুলো একই জিনিস। কাজ হয় সামান্য, প্রথম দিকে সামান্য কাজ হয়, খুব বেশি হলে কেউই কাজ করে। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 লিখো। সাইনাস ক্যাভিটির মধ্যে যদি বিভিন্ন জীবাণু ধূলিকণা জমে, তাহলে শ্লেষ্মা বা মিউকাস কেন তৈরি হয়? মিউকাস, ওই যে সর্দি যেটা, ওটা কেন তৈরি হয়? এই সর্দি বা মিউকাসের কাজ কি? এই দুটো অ্যান্সার তোমরা গ্রুপে দিয়ে দেবা এবং সামনের দিন দেখাবে। তোমাদের কাজ না দিলে তোমরা পড়াশোনা করছো না, আসছো শুনছো চলে যাচ্ছ, এভাবে হবে না। হ্যাঁ, মিউকাসের কি কাজ? এখানে মিউকাসের তৈরি হচ্ছে তো কোনো কাজ আছে? এটা কি কাজ? ওইগুলো তোমরা ভেবে চিন্তে উত্তর, এই বইপত্র পড়ে উত্তরটা বার করবো, লিখবা, আমরা এখন খাতায় লিখে নিয়ে আসবো। একটা নোটবুক সবাই করবো, সব খাতায় আমাকে ডেলি দেখবো আমি। পড়াশোনা বাচ্চাদের মধ্যে পড়াইতে হবে, যা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরা পড়ছে না তো, পরীক্ষার হাল দিকে আমার যা মনে হচ্ছে, আগের ব্যাচগুলো মোটামুটি ভালোই ছিল। এটা করেই খাবা, এটা করেই খাবা, এটা ভালো করে শিখো। হ্যাঁ, আর আগামী দিনের ভবিষ্যৎ নাই, আমার এই করেই খেতে হবে, ভালো করে শিখতে হবে। যদি বলো যে আমি শিখবো না, এই হবে না। তাহলে এই দুটো প্রশ্নের উত্তর আগামী দিন সুন্দর করে নোটবুকে লিখে রাখবা, দিয়ে আমাকে দেখাবা। আগে জমা দিতে বা খাতায় অ্যান্সার দেখবো, সেইভাবে হ্যাঁ, গ্রুপে দিতে হবে না। এই অ্যান্সার গুলো আমাকে, যে কোশ্চেনটা বলেছি আগে, তার উত্তর কিন্তু গ্রুপে তোমরা দেবা, ওটা ডিসকাশন করবা সবাই। না, ঠিক আছে। তাহলে সাইনাস চলে গেল, এরপরে আমরা চলে আসছি মাইগ্রেন। ঠিক আছে, মাইগ্রেনটা হলেই মোটামুটি তোমরা একদম ফুল ডাক্তার মাথা ব্যথা হয়ে যাবে, ছুটি। আর গোটা ঘরে তো মেন্টাল মেন্টাল গন্ধ হয়ে গেল, আলাদা একটা ফিনিশ লাগছে না গন্ধেতে? ভালো লাগে না? হ্যাঁ। আরে মজনু কই, এটা কি করে মুছবো? হ্যাঁ, বুঝতে পারলাম না। এইটা নেজাল ড্রপ, নেজাল ড্রপ যদি দিতে হয় কাউকে, এদের আমি নোটবুক করতে বললাম, নোটবুকে দুটো কোশ্চেন দিয়েছি, কোশ্চেনের অ্যান্সার লিখে প্রতিদিন প্রতি ক্লাসের আগে জমা দেবে, খাতাগুলো চেক করবে, আমি দেখবো, তারপরে ওদের অ্যান্সার গুলো সব ভুল হচ্ছে। হ্যাঁ, সেই বাচ্চাদের মতো না পড়ালে এরা পারবে না, করছে না তো। হ্যাঁ হ্যাঁ, সত্যি করছে না। আচ্ছা, মাইগ্রেন শুরু করি নাকি? সাইনাসের সমস্যা মোটামুটি বোঝা গেল। কোনো ব্যক্তি, ধরো তোমার কাছে একটা মেয়ে এসছে, 8 বছর বয়স,
তোমার বাড়িতে যে সারিকা ডাক্তারি শিখছে তোমার কাছে যাই, যেহেতু ওষুধ পাওয়া যায়, যে ভালো পরামর্শ পাওয়া যায়। বলছে আমার মেয়ে শুধু সর্দি লেগেই থাকে, আর সবসময় বলে মা মাথা ব্যথা করছে, মাথা ব্যথা করছে, সবসময় খ্যান খ্যান করে। 8 বছর বয়স। কি ওষুধ দেবো বলো? এখানে যে আলোচনা, কি কি ওষুধ দেওয়া, কি কি ওষুধ দেবেন বলেন তো, কে কে দেবেন, কি কি ওষুধ দেবেন? 8 বছর বয়স। হুম, আপনি যা দেবেন তাই হবে। হ্যাঁ, আচ্ছা 8 বছর বাড়িয়ে দিলাম, 20 বছর বলে নেবেন। হ্যাঁ, আচ্ছা, তারপর কি নাম? পেরমন 3D। তারপর কাশির ওষুধ দিতে হয় না। কাশির ওষুধে ওই দেখবা, কাশির ওষুধে ওই যে বিভিন্ন টাইপের অ্যান্টিহিস্টামিনিক আছে, সবই সিনথেটিক ড্রাগ। এবার ওকে মানে ওগুলো কি হয়, ওগুলো ধরো বাতাসে বা টেম্পারেচার পরিবর্তন হলে ওগুলো সব অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যায়। একটা ধরো যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে যদি আমি একটা বাইরে, মানে ওরা একটা নির্দিষ্ট টেম্পারেচার, নির্দিষ্ট পিএইচ, নির্দিষ্ট এয়ার প্রেশার, এর মধ্যেও ভালো কাজ করে। কিন্তু এগুলো একটু হেরফের হয়ে যাও, অ্যাক্টিভিটি ও বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যায়। তো এই বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি ঠিকঠাক রাখার জন্য কিছু কেমিক্যাল মেশাতে হয়, প্রিজারভেটিভ, আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ, সোডিয়াম বেনজয়েট, এই জাতীয় কিছু জিনিস। এবার ওকে আরো টেস্টি করার জন্য, ওগুলো তো খেতে ভালো না, বিরক্তিকর, টেস্টি করার জন্য আর্টিফিশিয়াল ফ্লেভার মেশানো হয়। তাতেও কিছু কেমিক্যাল থাকে, অ্যাসপার্টেম, মনোসোডিয়াম গ্লুটামেট। আর তাকে দেখতেও খারাপ লাগে। বাচ্চারা বাচ্চারা তো কাশি সিরাপ খাবে না, ওরা তো কেমন, তাকে আরো বেশি মিষ্টি করার জন্য অন্য কিছু জিনিস মেশানো হয়, স্ট্রবেরি, তারপরে এই যে তোমার ব্লুবেরি, অনেক রকমের জিনিস ফ্লেভার মেশানো হয়, কালার মেশানো হয়। দেখো কাশি সিরাপ কোনটা সবুজ, কোনটা লাল, কোনটা নীল হয় না, বিভিন্ন রকম কালার হয় না, আর্টিফিশিয়াল কালার মেশানো হয়। সবচেয়ে বেশি পরিমাণে যদি কোনো আর্টিফিশিয়াল কেমিক্যাল মেশানো হয়, সেটা হচ্ছে কাশি সিরাপ। কালার, ফ্লেভার, টেস্ট, সব রকমের কেমিক্যাল মেশানো হয়। তারপর তখন ওটা খিচুড়ি করে খাওয়ানো হয়। এখন যে কাজ করবে সে তো সামান্য আছে, আর সেনাপতি বেশি, মানে সেনাপানা আর ছেঁচড়া ফেঁচড়া সব লোক বেশি, ওইগুলো গিয়ে তোমার দেহে প্রচুর ক্ষতি হচ্ছে। এই জন্য কাশি সিরাপের থেকে ট্যাবলেট খাওয়া বেস্ট। হুম, ট্যাবলেট খাওয়া বেস্ট। এবং বাচ্চাদের ক্ষেত্রে বলতে হয় যে ট্যাবলেটটা গুঁড়ো করে জলে গুলে খাই দেন, তাহলে একটু মধু মিশে খাই দেন, কিন্তু ওই কেমিক্যাল মেশানো মিষ্টি খাবার দরকার নেই। হ্যাঁ, এই জন্য আমি অ্যালোপ্যাথি সিরাপ লিখিই না, বহুদিন থেকে লিখি না, আমি কোনোদিন লিখি না। অ্যালোপ্যাথি কাশি সিরাপই লিখি না, যা হলে ট্যাবলেট, এই যে পরিমাণ 3D, গোল্ডেন সিল, এই জাতীয় খুব ভালো। এই হলো 1 নম্বর ভাব, ভাবলাম। তাহলে বড়দের অ্যান্টিবায়োটিক দিলাম, পরিমাণ 3D দিলাম, কাশি সিরাপ বাদ। আর যদি দিতে হয় তাহলে তোমাকে ওই কিছু স্পেশাল টাইপের আয়ুর্বেদিক ওষুধ আছে, কাশি সিরাপ, হানিটাস আছে, হানি কাপ আছে, এই জাতীয় ডিকাপ আছে, ওর দরকার নেই। তারপরে কি দেবা? ভেপার। ভেপার কি করে দেবে, কিভাবে দেবে? হুম, ভাবটা নেবে। কতক্ষণ করবে মোটামুটি? হ্যাঁ, 5-10 মিনিট, ঠিক আছে। আর কিছু? ভিটামিন সি, জিঙ্ক, ভিটামিন ডি, এগুলো খাওয়াতে হবে। তাহলে এতে মোটামুটি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, কি সেই জয়েল? তুমি পরিমাণ মতো দেবা, 1 লিটার জলে ধরো 5 থেকে 10 ফোঁটা। হ্যাঁ, চলো। মাইগ্রেন, সর্দি নাই, কাশি নাই, পাহাড়েও যায়নি, পর্বতেও যায়নি, মরুভূমিতেও যায়নি, কোথাও যায়নি, বাড়িতেই আছি। আমাকে
লাইটের ঝলকানি ভালো লাগে না, প্রচন্ড শব্দ সহ্য হয় না, লাইটের মানে যে কোনো ধরনের মানে কি বলে হঠাৎ করে শব্দ আসছে, হঠাৎ করে লাইট ফ্ল্যাশ করছে, এগুলো দেখলেই আমার মাথা ব্যথা করতে লাগে। একা ঘরে, অন্ধকার ঘরে চুপচাপ ঘুমিয়ে থাকতে ভালো লাগে। আর যখন মাথা ব্যথা করে সেই সময় তার আগে বা পরে আমার প্রচন্ড গা গোলায়, মাথা ঘুরে, বমি ভাব করে, বমি হয় অনেক সময়। এবং সেই সময় কেউ যদি আমাকে কথাও বলে, ভালো কথাও বলে, আর মেজাজ আমার তুঙ্গে উঠে যায়, মেজাজ আমার তুঙ্গে উঠে যায়। এই যে সমস্যা, এটা বলা হচ্ছে মাইগ্রেন। এরকম ঘটনা পাওয়া যায় না, দেখতে পাও? এরকম ঘটনা দেখতে পাওয়া যায় মাইগ্রেনে। এই মাইগ্রেন তুমি ধরো, এগুলো আবার সবসময় থাকে না, হঠাৎ হঠাৎ করে আসে, হঠাৎ করে এলো, 2-4 ঘন্টা, 5 ঘন্টা, 12 ঘন্টা থাকলো, চলে গেল। অনেক সময় এই অসুখের সাথে এখন রিসেন্ট বেশি হচ্ছে বুক চেপে ধরে, নিঃশ্বাস প্রশ্বাস ঢুকাতে খুব কষ্ট হয়, বাতাস মনে হচ্ছে এত কষ্ট করে বাতাস ঢুকাচ্ছে বুকে, কিন্তু বাতাস যাচ্ছে না, বুক হালকা হয়ে যাচ্ছে, আর হাত পা সব টেনে ধরছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, আর বুকের ভিতর ধরাম ধরাম করছে। এইগুলো এখন যুক্ত হয়েছে। এই কতগুলো সমস্যা লিখা হলো, লিখেছো কিছু? লিখো, যেগুলো বললাম লিখো। তোমার খাতা পেন কই? হ্যাঁ, না লিখতে হবে, ও লিখতে বললে হবে না, তোমার নিজে লিখতে হবে। তোমারই হোক আর যাই হোক, তোমার ভাত তো খেয়ে দেবে। যেগুলো বললাম সেটা লিখো, একজন বলো আমাকে। বাচ্চাদের মতো আস্তে আস্তে পড়াতে হবে, নাহলে তো মাথায় ঢুকছে না কিছু। ম্যাগাজিনটা বলে শেষ। ধরো একটা 18 বছরের মহিলা, নারী বা মেয়ে, হঠাৎ হঠাৎ করে ওর বা সপ্তাহে সপ্তাহে বা 2 সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে হঠাৎ হঠাৎ করে যেটা হয়, প্রচন্ড মাথা ব্যথা হয়, সেটা একদিকে মাথা খুলে পড়ে যাচ্ছে এরকম মনে হয়, গায়ে জ্বর থাকে না, ঠান্ডা থাকে না, সর্দি থাকে না, কিছু থাকে না। সেই সময় বুকে কুষে ধরে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, নিঃশ্বাস প্রশ্বাস নিতে খুব কষ্ট হয়, বুক হালকা হয়ে যায়, বুকে ধড়ফড় করে, আর হাত পা সব ঠান্ডা হয়ে যায়, টেনে ধরে, অনেক সময় অজ্ঞান হয়ে যায়, দাঁতে লেগে যায়, চোয়ালগুলো শক্ত হয়ে যায়, এবং বাড়ির লোক মনে করে ও এখনই মরে যাবে, এবং বাড়ির লোক মনে করে ও এক্ষুনি মরে যাবে, এমন সিচুয়েশন তৈরি হয়। এবং প্রচন্ড লাইটের ঝলকানি, প্রচন্ড শব্দের তেজ, আর সেই সময় কোনো মানুষের কথা সহ্য হয় না, প্রচন্ড রাগ হয়, অন্ধকার ঘরে একা একা সবকিছু বন্ধ করে দিয়ে চুপচাপ শুয়ে থাকতে পছন্দ করে। এই ক্লিনিক্যাল পিকচার গুলোকে একসঙ্গে বলা হয় মাইগ্রেন। বুঝেছ? এই বুঝেছো তুমি মাইগ্রেন কাকে বলে? বুঝা গেল মাইগ্রেন? এখন প্রশ্ন হলো,
মাইগ্রেন কেন হয়? কেন হয় মাইগ্রেন? গ্রামের লোকে বলবে আমার মেয়েকে ভূতে ধরেছে, চলো কবিরাজের কাছে যাই, দিয়া কি করবে দেখি। মেয়ে আমার প্রতি সপ্তাহে সপ্তাহে ভূতে ধরে। আমাদের ব্রেন থেকে, আমাদের ব্রেনে কয়টা পার্ট আছে গো? সেরিবেলাম, 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 সেরিবেলাম এর মাঝে মিড ব্রেন থাকে। মিড ব্রেনের মধ্য থেকে কতগুলো নার্ভ বেরিয়ে আসে, যেগুলো আমাদের ইন্টারনাল অর্গান, মুখ, হার্ট, ফুসফুস, ডায়াফ্রাম, ইন্টেস্টিন, লিভার, কিডনি এবং অন্যান্য ভিতরের সমস্ত অর্গান আছে সেখানে সাপ্লাই করে। যেমন সেগুলো আবার এই যে গন্ধ শুকতে, চোখে দেখতে, কানে শুনতে, জিভে স্বাদ নিতে, ঢোক গিলতে, খাবার গিলতে সাহায্য করে। সে 12টা ক্রেনিয়াল নার্ভ, তার মধ্যে যেটা মুখের মধ্যে চামড়াতে সাপ্লাই করে সেটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। এটা কত নম্বর নার্ভ? 5 নম্বর। এই ক্রেনিয়াল নার্ভ ব্রেন থেকে বেরিয়ে এসে এইখানে 3টে ভাগ হয়। এই জায়গায় 3টে ভাগে, একটা ভাগ এদিকে যায়, একটা ভাগ মিডিলে যায়, একটা ভাগ নিচে যায়। একই রাস্তা বরাবর আর একটা নার্ভ আছে। এই ক্রেনিয়াল নার্ভ অ্যাকচুয়ালি সেন্সরি পার্ট কাজ করে। সেন্সরি পার্ট মানে ও সেন্সেশন নেবে, ও সেন্সেশন নেবে। এই ট্রাইজেমিনাল নার্ভ কি করে, ও ওখান থেকে সেন্স নেয়, মানে কেউ কিছু করলে সেটা ব্রেনে পাঠায়। আর একই জায়গাতে প্রায় আর একটা নার্ভ আছে, সেটা হচ্ছে ফেসিয়াল নার্ভ। ফেসিয়াল নার্ভটা হচ্ছে 7 নম্বর নার্ভ। সেই ফেসিয়াল নার্ভটা একইভাবে এইখানে 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 থাকে। এর কাজ হচ্ছে যে সেন্সটা গেল সেই সেন্সের এগেনস্টে অ্যাক্টিভেট করা। যেমন এই যে কথা বলছি, খাবার চিবাচ্ছি, একটা পান গালের মধ্যে ভরে চুষছি, এই কাজগুলো করার জন্য কে কাজ করছে? ফেসিয়াল নার্ভ। তাহলে মোটর অ্যাক্টিভিটি করার জন্য কাজ করছে ফেসিয়াল নার্ভ, আর সেন্সরি অ্যাক্টিভিটি করার জন্য করছে ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে মাইগ্রেনে আমি সেন্স করছি, ব্যথা অনুভব করছি। তাহলে ব্যথা অনুভব করছি, তাহলে ব্যথা অনুভব নেওয়ার জন্য যে নার্ভটা ওখানে যুক্ত কাজে, সে নার্ভটা কি নাম? ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে ব্যথা যেহেতু আমি পাচ্ছি, তাহলে এই নার্ভের এন্ডিং এ এমন কিছু জিনিস সৃষ্টি আছে বা হয়েছে যেগুলো কন্টিনিউ অনবরত একটা ব্যথার সৃষ্টি করছে। তাহলে এই ট্রাইজেমিনাল নার্ভের 3টে পার্ট, একটা অপথ্যালমিক V1, ম্যাক্সিলারি V2 আর ম্যান্ডিবুলার V3। এই 3 এরিয়ার নার্ভের কোথাও কোনো রকম ভাবে যদি এফেক্টেড হয়, ড্যামেজ হয়, বা যদি ওর নার্ভ এন্ডিং এ এই মাথাতে কেউ যদি ওকে অ্যাটাক করে, তাহলে ও ব্যথাটা মাথায় পাঠাবে, তাই তো? তাহলে এইখানে ব্যথা হবে। তাহলে সাপোজ ধরো এখানে বা এখানে বা এখানে কোনো জায়গাতে কোনো একটা জীবাণু, কোনো একটা টক্সিন, কোনো একটা বিষ সবসময় ওকে অ্যাটাক করছে। তাহলে সেই ব্যথাটা ব্রেনে যাবে, আর বুঝবো যে হ্যাঁ এখানে ব্যথা করছে, এখানে সবসময় ব্যথা করছে, এখানে সবসময় ব্যথা করছে। তাহলে ট্রাইজেমিনাল নার্ভের ইনফ্লামেশন হলে, বা এই যদি কোনোভাবে ইনফেক্টেড হয়ে থাকে বা ক্ষয় হয়ে থাকে, ড্যামেজ হয়ে থাকে, তাহলে যে সমস্যার সূত্র হবে সেটা মাইগ্রেন হবে, এবং সেটা শুধু মাথার মধ্যে সীমাবদ্ধ থাকবে, শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে, ব্যথাটা শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই একই জিনিস, যে জিনিস থেকে এই নার্ভগুলোকে এফেক্ট করছে, ইনফেকশন করছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলো। হ্যাঁ এসো। তো যে এফেক্ট করছে
সেই জিনিসটার জন্য যে নার্ভটা তোমার যে নাকের ভিতরে যে নার্ভটা অলফ্যাক্টরি নার্ভ, যে গন্ধ নিতে সাহায্য করে, সে নার্ভে যদি এফেক্ট হয় তাহলে গন্ধ পাবে না। যে নার্ভটা কানের মধ্যে সাপ্লাই করে, ক্রেনিয়াল 8 নার্ভ যেটা, তাহলে কানের মধ্যে আমি শুনতে পাবো না, কানের মধ্যে সাঁই 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 শব্দ হবে। যে নার্ভটা চোখের মধ্যে দেখতে সাহায্য করে, অপটিক নার্ভ, এই চোখের পাতাগুলোকে মুভমেন্ট করতে সাহায্য করে, অ্যাবডুসেন্ট নার্ভ, ট্রক্লিয়ার নার্ভ, অকুলোমোটর নার্ভ। তাহলে এখানে চোখের পাতাগুলো লাফাবে, ক্লিপ ক্লিপ করবে চোখের পাতাগুলো, বুঝতে পারছো? তাহলে ওই একই ভাবে যদি আমার গ্লোসোফেরেঞ্জাল নার্ভ হয়, তাহলে ঢোক গিলতে কষ্ট হবে, ঢোক পাচ্ছি না, নিঃশ্বাস পাচ্ছি না, গলা টিপে ধরছে এরকম মনে হবে। ওই একই যদি ভেগাস নার্ভ হয়, 10 নম্বর নার্ভে যদি হয়, 10 নম্বর নার্ভে যদি হয়, তাহলে বুকের হার্টের যে প্যালপিটেশন, হার্ট যে ধপ 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 করে লাফায় সেটা হবে। বুকের ডায়াফ্রাম ক্লিনিক নার্ভে যদি হয়, বুকের ডায়াফ্রাম কি হবে, মুভমেন্ট করতে পারবে না, বলে বুক বাতাস নিতে পারছি না, বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি না, ফুসফুসও তাই হবে। ওই ভেগাস নার্ভে যদি হয়, পেটের নাড়ি মুভমেন্ট ঠিক মতো হবে না, পায়খানা পরিষ্কার হবে না। ইন্টেস্টিনে যদি গন্ডগোল হয়, ডিউডেনামে গন্ডগোল, যদি নার্ভ কাজ করতে না পারে, তাহলে বমি হবে, গা গোলাবে, মাথা ঘুরবে, এগুলো হবে। এই শুধু ক্রিনিয়াল নার্ভের মধ্যে ও ইনফেকশন করেছে। এখন যদি সেই ইনফেকশন যদি ক্রিনিয়াল বাদ দিয়ে যদি পিএনএসে চলে যায়, ক্রিনিয়াল সিএনএস এর মধ্যে পড়ে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ে। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বার হয়ে অতিক্রম করে গিয়ে যদি পিএনএস এর মধ্যে পড়ে, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে যদি ওই জীবাণু বা ওই ইনফেকশন যদি এফেক্ট করে, একই সময়ের মধ্যে যখনই হবে অ্যাটাক, মাস অ্যাটাক যখন হবে, হাত পাগুলো নাকগুলো ঠান্ডা হয়ে যাবে। তাহলে অ্যাট এ টাইম ম্যাসিভ অ্যাটাক যখন হবে, বিশাল যুদ্ধ তৈরি হয়ে যাবে, তখন সমস্ত ক্রেনিয়াল নার্ভ, সমস্ত ক্রেনিয়াল নার্ভ যদি একসঙ্গে ইনভলভ হয়ে যায়, ওই পেশেন্টের ওই যা যা বললাম সব একসাথে ঘটবে। শুধু হয়েছিল মাইগ্রেন একটা নার্ভে, কিন্তু অসুখের প্রবণতা বা যেখান থেকে অসুখটা হচ্ছে, সে যদি এত বেশি পরিমাণে থাকে, এত বেশি পরিমাণে টক্সিন সাইটোকাইন তৈরি করে যে সমস্ত নার্ভগুলোকে এফেক্ট করছে, তাহলে যা যা বললাম ওগুলো সব ঘটবে। তাহলে মাইগ্রেনের সাথে ওই জাতীয় সমস্যাগুলো যুক্ত থাকতে পারে, কিন্তু মাইগ্রেন শুধুমাত্র এই এরিয়াটার মধ্যে সীমাবদ্ধ। এই ট্রাইজেমিনাল নার্ভের কোনো একটা দিকের নার্ভ এন্ডিং এ ড্যামেজ হলে, তাহলে সেই জায়গাতে ব্যথা বুঝতে পারবো। ধরো এটা কি, এটা এটা হচ্ছে নার্ভ কোষ, হ্যাঁ, সেল, নার্ভ সেলের এটা নিউক্লিয়াস, মানে এটা ডেনড্রাইট, এটা অ্যাকশন। এইখানে এই যে ডেনড্রাইট এই সব মাথা থেকে রিসেপ্টর নেবে, ব্যথা নেবে বা বিভিন্ন রকম সেন্স নেবে, দিয়ে এইখান থেকে আবার এই দিক দিয়ে যাবে, দিয়ে এইখান থেকে আবার পরের নার্ভে পাঠাবে। কারেন্টটাও তাদের মতন, এখান থেকে নেবে, এখান থেকে যাবে, আবার এখানে ছাড়বে, আবার পরে একজন বসে আছে সে নেবে, মানে এইভাবে পর 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 কারেন্টের মধ্যে চলে যাচ্ছে। তো এই যে অ্যাকশন আছে, এই অ্যাকশন, এই যে কভারটা আছে না, এই কভারের একটা কভার আছে, এই কভারকে বলা হয় মায়োলিন শীট। কি বলে কভারকে? মায়োলিন শীট। এই মায়োলিন শীটটা এরকম প্রোটিন, ফসফোলিপিড, স্প্রিং ফসফোলিপিড এই দিয়ে তৈরি। এই কাজ কি করে, যেমন কারেন্টের তারের উপরে কভার থাকে প্লাস্টিকের, ওইরকম কাজ করে, যাতে এই যে কারেন্টটা যাচ্ছে, কারেন্টটা বাইরে না ছড়িয়ে পড়ে। এই যে ধরো অ্যাকশন, এখান থেকে কারেন্ট যাচ্ছে,
এই কারেন্ট যাতে বাইরে না ছড়িয়ে পড়ে তার জন্য এই মাইলিন শিট কাজ করে। এখন কোনো জীবাণু, বিশেষ করে সিঙ্গেল ভাইরাস, এপস্টাইন-বার ভাইরাস, হার্শিস ভাইরাস যদি ইনফেক্ট করে তাহলে কিছু কেমিক্যাল তৈরি করে, সাইটোকাইন তৈরি করে, ইন্টারফেরন তৈরি করে, তারপরে হচ্ছে ইন্টারলিউকিন তৈরি করে, এগুলো তৈরি করে এগুলোকেও এফেক্ট করে, এইগুলোকে ক্ষয় করতে দেয়। তাহলে যদি ক্ষয় করে দেয় তাহলে কারেন্টের যে ফ্লো একবার টোটালটা যাচ্ছে সেটা যেতে পারবে, তাহলে ওই নার্ভ চারিপাশে ছড়িয়ে পড়বে, এই কারেন্টের ফ্লোটা চারিপাশে ছড়িয়ে পড়বে। এই ছড়িয়ে পড়লে এই নার্ভটা ঠিকঠাক মতো কাজ করতে পারবে না, আর ঠিকঠাক মতো কাজ করতে না পারলে তখন সেই নার্ভ কাজ করতে না পারলে যা যা সমস্যা হওয়ার কথা তাই হবে। নিঃশ্বাস পাবে না, ডায়াফ্রাম কাজ করতে পারবে না, তারপরে তোমার হার্টের বিট বেড়ে যাবে, কোনো রকম সমস্যা তৈরি হবে। তাহলে এই অ্যাকচুয়ালি হলে কারণটা কি? কারণটা হচ্ছে এইখানে লিখে নাও, এপস্টাইন-বার ভাইরাস, সিঙ্গেল ভাইরাস, স্ট্রেপ্টোকক্কাস, অক্সিডেটিভ হেভি মেটাল। মানে এতগুলো জিনিস যে কেউ কোনোভাবে যদি এই অ্যাকশনকে ড্যামেজ করতে পারে সেই তোমার মাইগ্রেনের সমস্যা তৈরি করতে পারবে। এবং শুধু মাইগ্রেন না, মাইগ্রেন ছড়িয়ে এই নার্ভকে ছাড়িয়ে অন্য অন্য নার্ভে যদি এফেক্ট করে এই নার্ভের সমস্যা তৈরি করে। তাহলে এই মাইগ্রেন দেখো তুমি, সাইনাসের চিকিৎসা একটা রকম হয়, কিন্তু মাইগ্রেনের চিকিৎসা কিন্তু হয় না। যারা মাইগ্রেনের সমস্যা আছে দেখবে হাত কপালে যারা ভোগে দেখবে যে মাথায় কখনো সুপারি বাজছে, কখনো কুড়ি বাজছে, কখনো চুল বাজছে, কখনো এই বাজে, লেগেই আছে, কিন্তু ভালো হয় না। এবং একে ঘুমের ওষুধ দিয়ে, মানসিক রোগের ওষুধ দিয়ে, সোমাট্রিপটান দিয়ে, নানা রকম ওষুধপত্র দিয়ে পেশেন্টকে সুস্থ রাখার চেষ্টা করা হয়, তারপরেও সুস্থ হয় না। কারণ আমরা জানি কেন অসুখটা হচ্ছে, কিন্তু ওই অসুখের চিকিৎসা কি সেটা যায় না। আমরা জানি একটা পেশেন্টের এইচআইভি ভাইরাস ইনফেকশন হয়েছে, কিন্তু ওই পেশেন্টকে সম্পূর্ণ এইচআইভি ভাইরাস থেকে মুক্ত করতে পারবো না। একটা পেশেন্টের লিভারের সমস্যা আছে হেপাটাইটিস বি ভাইরাস থেকে, আমরা জানি, কিন্তু হেপাটাইটিস ভাইরাসকে, বি ভাইরাসকে পরিপূর্ণ দেহ থেকে বার করতে পারবো। আমাদের এই সীমাবদ্ধতা, অক্ষমতা ওই পেশেন্টকে রোগী থেকে, মানে রোগ থেকে মুক্ত হতে সহায়তা করতে পারছে না, করছে না। এখানে এই যে ট্রাইজেমিনাল নার্ভের এন্ডিং এ যে ব্যথাগুলো হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, কেন হচ্ছে? এপস্টাইন-বার ভাইরাস, সিঙ্গেল ভাইরাস, স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া, অন্যরকম বিভিন্ন হেভি মেটাল টক্সিন থেকে হচ্ছে, আমরা জানি। কিন্তু সেগুলোকে বের করার জন্য বা সেগুলোকে বন্ধ করার জন্য যা ওষুধপত্র আছে সেগুলো আমরা, তাতে আমাদের সীমাবদ্ধতা রয়েছে। এই সমস্ত ভাইরাসগুলোকে অ্যাকচুয়ালি অ্যাভয়েড করা হয়। যেহেতু হেপাটাইটিস এ ভাইরাস ইনফেকশন হয়েছে, হঠাৎ করে তোমার জ্বর আসবে, জন্ডিস হবে, অনেক রকম সমস্যা, একটা ট্রিটমেন্ট আছে। দিয়ে এই সমস্ত জীবাণুগুলো কি তোমার দেহের মধ্যে তোমাকে মারবেও না, তোমাকে শান্তিতে থাকতেও দেবে না। মানে অনেক হালকা পরিমাণে তোমাকে সবসময় একটা টিসিপ টিসিপ করে যন্ত্রণা শুরু করবে। তাহলে ডাক্তার অত গুরুত্ব দেবে না, আর তুমিও কোথাও খুঁজে উত্তর খুঁজে পাবা না। ঠিক আছে? তা সবসময় একটা এই সমস্যা লেগেই থাকে। এখন আমরা বের করবো চিকিৎসা করার জন্য এই তিনটে জিনিসকে আমরা কিভাবে দেহ থেকে বের করতে পারবো। এই তিনটে জিনিসকে কিভাবে বের করতে পারবো, এইটা যদি করতে পারি তাহলে মাইগ্রেনের সমস্যা, যেটা আমরা এতদিন মনে করতাম কোনোদিনই ভালো হয় না, সেটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। তাহলে তিনটে জিনিস কি কি সেটা আমরা একটু আলোচনা করব।
মাইগ্রেন ধরো এই যে আমি এখানে দেখাই, এখান থেকে এইটুক 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 ব্যথা ধরো, হঠাৎ করে এখানে প্রচন্ড ব্যথা, আবার দেখা গেলো 2-5 দিন পরে এখানে এইদিকে ব্যথা, আবার দেখা গেলো 15 দিন এখানে ব্যথা, মানে লেগেই আছে। মানে মাথা ব্যথা কখনো যায় না, মানে কম বেশি একটু লেগেই থাকে। তো এই মাথা ব্যথাকে বের করার জন্য আমি তাহলে মাইগ্রেনের জন্য এই যে ট্রাইজেমিনাল নার্ভের যে গোড়া, এখানে একটা করবো। কি করবো এখানে? হিজামা করবো, এই পয়েন্টে একটা, এই 3টে একটা যায়, এখানে একটা, মানে এখানে একটা হবে, এখানে যায় মানে এখানে একটা হবে, এদিকে একটা যায় মানে এখানে একটা হবে। আর 3 রুটের জায়গাতে এইখানে একটা হিজামা হবে, এখানে একটা হিজামা হবে, এখানে একটা হবে, আর এখানে একটা, 3টে পয়েন্টে হিজামা করবো। হ্যাঁ, যেদিকে ব্যথা হবে। এটা গেল লোকাল হিজামা। হ্যালো, এই ভাইরাসগুলোকে বের করার জন্য এবং হেভিমিটার, অক্সিডেটিভ এজেন্ট, হেভিমিটাল, স্টেপ্রোফাওয়ার, এগুলোকে বের করার জন্য আমি লোকাল একটা হিজামা করলাম। লোকাল থেকে অনেকটা বেড়ে গেল, সঙ্গে সঙ্গে ব্যথাটা অনেকটা আরাম পেয়ে গেলাম। কিন্তু ও তো একদম সম্পূর্ণ যাবে না, কিছুটা থাকবে। এই জন্য আমাকে এবার কিছু জিনিস দিতে হবে। প্রথম হচ্ছে অ্যান্টিভাইরাল দিতে হবে। অ্যান্টিভাইরাল খাবার কি আছে? অ্যান্টিভাইরাল সাপ্লিমেন্ট কি আছে? কে বলতে পারবে? এই ভাইরাসকে নষ্ট করতে পারে এমন ওষুধ কি আছে? পড়ো নি? লেমন বাম, লিখে নাও, লেমন বাম। 2 কি? ক্যাটস ক্ল। ক্যাটস ক্ল, লেমন বাম। এইগুলো প্রাকৃতিক, মানে কোনো অ্যালোপ্যাথিক বা সিনথেটিক কেমিক্যাল মেশানো ছাড়া প্রাকৃতিক বিভিন্ন গাছের নির্যাস বা পাউডার, এই জিনিসটা কি করে? এইগুলোকে নষ্ট করে, উপরন্তু এই নার্ভ যেগুলো ড্যামেজ করে সেগুলোকে ঠিক করে। তাহলে অ্যান্টিভাইরাল দেবো, এটা কন্টিনিউ হবে। সেকেন্ড কি দেবো? হেভি মেটাল ডিটক্স। হেভি মেটালের সাথে কি খাবার আছে সব জানে, এগুলো আমরা দেবো। তাহলে এই 3 রকমের পদ্ধতি প্রয়োগ করে আমরা মাইগ্রেনের সমস্যার সম্পূর্ণ চিকিৎসা করতে পারি। এটা গেল প্রাকৃতিক চিকিৎসা। এবার যদি আমি মনে করি আমি অ্যালোপ্যাথিক চিকিৎসা করব, অ্যালোপ্যাথিক চিকিৎসাতে ওই যে তোমার ইয়ে আছে, তোমার সুমাট্রিপটান রয়েছে, সেফডাম রয়েছে, তারপরে ফ্লুঅক্সিটিন রয়েছে, এগুলো সাইকিয়াট্রিক একটা প্রবলেম, মানে মানে মানসিক রোগ বলে ওর নার্ভগুলোকে ঠান্ডা রাখার ওষুধ দেয়। যতদিন ওষুধ খাবে ঘুমিয়ে পড়ে থাকবে, ওষুধ খাবে ঘুমিয়ে পড়ে থাকবে, কিন্তু ওষুধ বন্ধ করলে আবার ব্যথা বেড়ে যাবে। অতএব ওটা কোনো ট্রিটমেন্টের মধ্যে পড়ে না। অতএব ওগুলো বললাম না। এই 3টে চিকিৎসা যদি করে, যে কোনো পেশেন্ট যে ব্যথায় হোক না কেন ওর ব্যথা ভালো। এটা এটা হেভি মেটাল ডিটক্স, এই যে জানো তোমরা তো হেভি মেটাল ডিটক্স, জানো কি কি আছে? এগুলো একটু দেখি দাও তো, দেখে কি কি আছে জানো? ব্লুবেরি, বইটা পড়বা, বইয়ে সব লেখা আছে, বার্লি গ্রাস, স্পাইরাল,
এইগুলো মিশিয়ে খাবার করে খেতে হবে। হ্যাঁ, একসঙ্গে নিতে হবে। দেখে দাও কি কি আছে, দেখে ওরা বুঝতে পারবে কোনটার কি কাজ। তাহলে মোটামুটি মাইগ্রেন গেল। ক্যাশ ফ্লোটা দেখে দাও, এই লেমন বামটা। এই মাইগ্রেন সবাই বুঝতে পেরেছো? মুছে দেবো এটা, লেখা হয়েছে? তাহলে বলো মাইগ্রেন যে নার্ভের জন্য হয়, সে নার্ভের নাম কি? সে নার্ভের নাম কি? যে নার্ভের জন্য মাইগ্রেনটা হচ্ছে সেই নার্ভের নাম কি? তাহলে আমি দেখলাম সাইনাস অ্যাকচুয়ালি ক্যাভিটির সমস্যা, মানে